তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমো নাম্বার দিয়ে ইমো নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমার দিদি আমাকে রোজ তার স্বামীর ঘরে শুয়ে নিজে সারারাত বাইরে কাটাতো। একদিন আমার জামাইবাবু বুঝতে পেরেছিলেন যে উনার পাশে শুয়ে আছেন সে উনার স্ত্রী নয়, উনার শালী। তারপর আমার জামাইবাবু আমার সাথে যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প, নতুন সব রোমান্ট গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। একদিন রাতে যখন আমি গভীর ঘুমে মগ্ন, তখন আমার মনে হলো কেউ আমাকে জাগাতে চাইছে। আমি ঘুমের ঘরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার দিদি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমে মনে হলো আমার জামাইবাবুর কিছু হয়নি তো, আমার দিদি কেন এত রাতে আমাকে ডাকতে এলো। আমি যখন দিদিকে জিজ্ঞেস করতে গেলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে, দিদি সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দিয়ে আমাকে চুপ করতে বলে আর ইশারায় বলে আমাকে ওখান থেকে উঠতে। আমার চিন্তা হয় দিদি এত রাতে কেন আমাকে ডাকতে এলো আর আমাকে চুপ করতেই বা কেন বলছে? কিছুদিন আগে শোনা খবরের মতন কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে? আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি হয় তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরও বেড়ে গেল। আমার দিদি চায় আমি তার ঘরে গিয়ে তার বরের পাশে তার বিছানায় শুই, তার জায়গায়। আমি প্রশ্ন করলাম যে সে এমনটা কেন চায় আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি, কিন্তু সে জেদ করতে থাকে আর বলে যে আমি যেন তার জায়গায় 1 ঘণ্টা শুয়ে থাকি। তারপর ও যখন ফিরে আসবে তখন আমি ওখান থেকে চলে যাব, কেউ জানতে পারবে না। কিন্তু আমার ভয় হয় যে জামাইবাবু যদি জানতে পারেন তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বার করে দেবেন আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শোব। কিন্তু দিদি আমাকে অনুরোধ করে আর আমার দিদির কাছে অনেক লেন আছে, তাই আমি দিদির কথা মেনে নিই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোণায় শুয়ে পড়ি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে দিদি ফিরে আসে, আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে। আমি নিজের ঘরে ফিরে আসি কিন্তু আমার মাথায় চলতে থাকে যে দিদি কেন এমনটা করল আর সে রাতে কোথায় গেছিল। সকালে জল খাবার খেতে গেলাম, দেখলাম জামাইবাবু বাড়িতেই আছেন আর ওনার হাবভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানেন না। আমি জামাইবাবুর বেরোনোর অপেক্ষায় বসে রইলাম যাতে আমি দিদিকে জিজ্ঞেস করতে পারি যে এসব কি হচ্ছে। জামাইবাবু বেরোনোর পর যখন আমি দিদিকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গেছিল, তখন সে কাঁদতে শুরু করে। সে বলে যে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল। শুনে আমি অবাক হলাম, যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সেটা তো ভালো কথা, সেটা জামাইবাবুকে বলেও তো যেতে পারত। এই কথাটা যখন দিদিকে বললাম তখন সে আমায় বলল যে জামাইবাবু সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে একলা থাকে আর তার বিয়ে হয়নি। লোকে মনে করে যেসব মেয়ে একলা থাকে তারা খারাপ হয়, এমনটা সত্যি নয় কিন্তু অন্য পুরুষদের মতন। আমার জামাইবাবু নাকি সেই মেয়েটাকে খারাপ ভাবে? আমি জিজ্ঞেস করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতাল যেতে হয়। তখন দিদি আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগলো, বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি। আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি। আমি ঘটনাটা ভোলার চেষ্টা করলাম কিন্তু কিছুদিন পর আবার একটা রাতে দিদি আমাকে ডাকতে এলো, আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। আমি জিজ্ঞেস করলাম আবার সেই বন্ধুটার সাথে যাচ্ছ? দিদি বল হ্যাঁ। আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোনো হাসপাতালে যাচ্ছ কেন যাচ্ছ, যাতে আমি কিছু জানতে পারি, কিন্তু দিদি আমাকে কিছুই বল না, আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি না মনে হলো কিছু একটা গণ্ডগোল আছে। আমার মনে হলো দিদি হাসপাতাল যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। দিদি 4 ঘণ্টা পর ফির আসে আর এই 4 ঘণ্টা আমার কিভাবে কাটল সে আমি জানি। যখনই জামাইবাবু পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি এই ধরা পড়ে যাব। মনে মনে ঠিক করলাম যে এরপর আর দিদির কথা কোনোদিন শুনব না, আর এরকম কিছু হলে আমি জামাইবাবুকে সব বলে দেব, কারণ আমার মনে হলো জামাইবাবুর সবটা জানা দরকার। দিদি আমার সব কথা এড়িয়ে যাচ্ছে, এইভাবে চলতে পারে না। 1 সপ্তাহ পর আবার আমার দিদি আমার ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে। আমি বললাম যে আমি আর এটা করতে পারবো না, তাকে ভয়েও দেখালাম যে আমি জামাইবাবুকে সবকিছু বলে দেব। সে বলল যে আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, সে তার বাড়িতে আমাকে রাখবে না, কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না। আমার ভবিষ্যতের ব্যাপার, তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে দিদির ঘরে গিয়ে শুতে হয়। আমি ভেবে দেখলাম যে এই ব্যাপারটা জানাজানি হলে আমারও বদনাম হবে। আমার এখন কি করা উচিত? জামাইবাবুকে সবকিছু বলে দেওয়া উচিত নাকি মুখ বন্ধ রাখা উচিত? আমি শুয়ে এসবি ভাবছিলাম যখন আমার মনে হলো জামাইবাবু আমার দিকে ফিরে শুয়েছে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই, কিন্তু মনে হয় জামাইবাবু বুঝতে পেরেছিলেন যে আমি ওনার বোনই, ওনার শালী, তারপর উনি ওনার স্ত্রী আর আমার উপর
নিজের মতন করে বদলা নেন। আমার নাম সীতা, আমরা দুই বোন, আমাদের বাড়ি একটা ছোট্ট গ্রামে। আমার দিদির নাম রিয়া, তার বিয়ে হয় শহরে, আর সে তার স্বামীর সাথে শহরেই থাকত। আমি মেট্রিক পাশ করার পর কলেজে এডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি যেই কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়ত, সেই কলেজেই এডমিশন নিই। কিন্তু আমার দিদি জেদ ধরে যে সে আমাকে শহরের একটা বড় কলেজে পড়াবে। সে নিজেই আমার সব ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয়। আমার এডমিশন হলো। তখন দিদি নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি। সে মা বাবা আর জামাইবাবুকে কি করে রাজি করালো তা আমি জানি। আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারব আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারব। সেদিন হয়নি, আমি এই শহরে এসেছি, কিন্তু আমার দিদি সবসময় আমার পাশে থেকেছে। এখানে লোকে যেরকম জামাকাপড় পরে সেরকম জামাকাপড় কিনে আমি সব দিক থেকে ফেঁসে গেছিলাম। যদি কাউকে কিছু বলি তাহলে আমার বদনাম হবে, আর যদি না বলি তাহলে দিদির হাতে পুতুল হয়ে তার ইশারায় নাচতে হবে। আমার সামনে সব রাস্তা বন্ধ। পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে গেলেও সবাই প্রশ্ন করবে কেন ফিরে এলাম। যদি কাউকে কিছু বলি তাহলে দিদি আমার বদনাম করে দিতে পারে। তাই আমি চুপচাপ ও যা বলছে তাই করতে থাকলাম। এই কাজটা করতে আমার মন একেবারে সায় দিচ্ছিল না। এইদিকে জামাইবাবুর মধ্যেও একটা বদল দেখতে পাচ্ছিলাম। দিদির সামনে তো একদম নর্মাল থাকত, কিন্তু যেই দিদি পেছন ফেরত অমনি আমার সাথে ইশারায় কথা বলতে শুরু করত, মনে হতো ও জেন জানে আমি রাতে ওর পাশে শুই। এটা আমার জন্য আরও সমস্যার সৃষ্টি করে। আমি পড়াশোনা ছেড়ে হোস্টেলে গিয়ে থাকতে পারবো না। আমি ভেবেছিলাম মা বাবার সাথে না হোক জামাই বাবুর সাথে অন্তত আমি মন খুলে কথা বলতে পারবো। কিন্তু এখন উনার মিষ্টি মিষ্টি কথার জন্য উনার থেকেও আমি দূরে থাকতে লাগলাম। তখন আমার কাছে ভগবান ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। আমি কেঁদে কেঁদে ভগবানকে বলতে লাগলাম যে উনি জেন দিদিকে সুবুদ্ধি দেন, নয়তো আমাকে জেন এসব থেকে বের হওয়ার রাস্তা বলে দেন। একদিন আমি দিদির আলমারিতে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম, তখন আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আলমারির পেছনের দিকে কিছু একটা লুকানো ছিল। আমি যখন সেটা খুলে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। দেখলাম তার মধ্যে মেয়েদের জিন্স আর শার্ট আছে। এরকম জামাকাপড় তো আমাদের ওখানে কেউ পরে না, দিদিকেও কোনোদিন পরতে দেখিনি। তার মানে আমার সন্দেহেই ঠিক, আমার দিদি কোনো ভুল রাস্তায় হাঁটছে বন্ধুর সাথে দেখা করার জন্য এইসব জামাকাপড় পরে। এই জিনিসটা আমায় ভাবায় আর আমি আমার দিদিকে ঘৃণা করতে শুরু করি। জামাইবাবুর ব্যবহার ও বদলাতে থাকে আর জামাইবাবুর ব্যবহার ও বদলাতে থাকে, আর আমি দিদিকে কিছু বলতেও পারি না যে নিজেই ভুল রাস্তায় চলছে। সে আমাকে কি করে সাহায্য করবে? ও তো নিজের স্বামীর সাথে হাত মিলিয়ে আমার বদনাম করে দেবে। একদিন ভগবান আমার ডাকে সাড়া দিল, আমি সব সত্যিটা জানতে পারলাম। আমি কলেজ থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে খুব ভিড়। একটা গণ্ডগোলের আভাস পেলাম। আমি ভিড় ছড়িয়ে বাড়ির ভেতরে পৌঁছে যা দেখলাম তা দেখে আমি থমকে গেলাম। পুলিশের লোক আমার জামাইবাবুকে ধরে রেখেছে আর আমার দিদি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে? তখনই আমার দিদি আমাকে ধরে তার পেছনে দাঁত করালো আর বলল চুপ করে দাঁড়িয়ে থাকতে। আমার মনে হলো যে দিদি জামাইবাবুকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে যাতে ও অন্য কারোর সাথে সম্পর্ক গড়তে পারে। যখন আমি দিদিকে এই কথাটা বলি তখন ও আমাকে চুপ করতে বলে। জামাইবাবু চিল্লাতে থাকে আর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। বাইরের লোকজন চলে যাবার পর আমি দিদিকে রেগে বলি যে জামাইবাবুকে গ্রেফতার করানো তার উচিত হয়নি। জামাইবাবু কি দোষ করেছেন? দিদির যদি তাকে পছন্দ না হয়ে থাকে তাহলে সে তাকে ডিভোর্স দিতে পারত, কিন্তু একজন নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করানো একেবারেই উচিত নয়। আমার দিদি বলে সে নির্দোষ কি করে হতে পারে? ও তোকে বিরক্ত করত না? এটা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দিদি আমাকে বলে তুই ওখানে বস, আমি তোকে আসল ঘটনাটা খুলে বলি। তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমি পুরো গল্পটা দিদির ভাষায় বলছি। তোর মনে আছে আমি বিয়ের আগে 1 মাসের কোর্স করতে এখানে এসেছিলাম? আমি বললাম হ্যাঁ মনে আছে। দিদি বলে যে ওটা কোনো কম্পিউটার কোর্স ছিল না, আমি পুলিশ ফোর্স জয়েন করেছিলাম আর তারই ট্রেনিং নিতে আমি এখানে এসেছিলাম। এই কথাটা বাড়িতে কেউ জানত না, শুধু দিদি আর মা বাবা জানত। কিছু বছর পর আমার সম্বন্ধ আসে আর মা বাবা জোর করে আমার সেখানে বিয়ে দিয়ে দেয়া। প্রথমে আমিও এই বিয়েতে খুশি ছিলাম, কিন্তু বিয়ের পর যখন দিদি জামাইবাবুকে বলে যে সে পুলিশ ফোর্স জয়েন করতে চায় তখন জামাইবাবু আপত্তি জানান। দিদি জামাইবাবুকে এটা বলেনি যে সে অলরেডি পুলিশ ফোর্স জয়েন করে ফেলেছে। কোন দিদি কাজে জয়েন করে তখন ওর হেড ওকে বলে ও যেন রিজাইন না করে ওকে রোজ ডিউটিতে আসতে হবে না। পুলিশের যেসব গোপন মিশন হয় তাতে যেন ও সাহায্য করে। দিদি এতে রাজি হয়। সবাই এটাই ভেবেছিল যে বাড়ির চাপে তার স্বামী তাকে পুলিশ ফোর্স জয়েন করতে বারণ করে। একবার দিদিকে একটা গুপ্ত গ্যাং এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলা হয়েছিল। এই কাজটা সে তার স্বামীকে না জানিয়ে শুরু করেছিল। এই গ্যাং এর ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে দিদি জানতে পারে যে তার স্বামী ও এই গ্যাং এরই একটা অংশ, আর এই কারণেই তার স্বামী তাকে পুলিশ ফোর্স জয়েন করতে বারণ করেছিল। তাই দিদি একটা জুয়া খেলার সিদ্ধান্ত নেয় আর তাতে আমাকে ব্যবহার করে। ও রোজ রাতে যে বেরিয়ে যেত সেটা ওর কাজের
জন্যই যেত আমার মতন দিদিও জানত যে জামাইবাবু সবটা জানতেন, তার স্বামী বরাবরই জানত যে সে রাতে বেরিয়ে যেত, কিন্তু তার নজর তোর উপর ছিল, তাই উনি আমাদের কিছু বলত না। তার এটাই মতলব ছিল যে একদিন সে আমাদের হাতে নাতে ধরবে আর এই ঘটনাকে বাহানা বানিয়ে আমাকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করবে। আমি সবকিছু জানা সত্ত্বেও চুপ করে সব সহনীয় করছিলাম, কারণ আমি জানতাম যে এই সবটাই একটা খেলা। আজ আমি নিজে ওকে গ্রেফতার করিয়েছি কারণ আমি নিজের স্বামীকে হারাতে পারি কিন্তু নিজের দেশের সাথে বেইমানি করতে পারি না। আমার ভেবে লজ্জা লাগল যে আমি দিদির সম্পর্কে কিসব ভেবেছিলাম। আমি দিদির কাছে ক্ষমা চাইলাম আর দিদি এক কথায় আমাকে ক্ষমা করে দিল। এরপর দিদি তার স্বামীকে ডিভোর্স দেয়া আর পুলিশ ফোর্স জয়েন করে। আমি এখনও এই শহরেই থাকি, কিন্তু এখন আমার মাথার উপর কোনো জামাইবাবুর হাত নেই আর আমার এই ভয়ও নেই যে আমার দিদি আমাকে কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করছে, কারণ চোখের দেখা সবসময় সত্যি হয় না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।